প্রিয়তমা, ক্রোধান্বিত হয়েছ কি? আমি কি তোমার পর হয়ে গেলাম? অভিমানে মুখ লুকিয়ে রেখেছ বুঝি আমি অন্য কারো হয়ে যাচ্ছি বলে? সারাটা জীবন তোমাকে ভালোবেসে অতিক্রান্ত করতে পারলাম না। আমি বুঝি কাপুরুষ, আমার ভালোবাসা বুঝি ভঙ্গুর স্বার্থপর। নাকি আদতেই তুমি মানব হৃদয়ের কল্পনার মতন সুন্দর? দূর থেকে খুশি হচ্ছ আমি নতুন এক সম্পর্কের বাঁধনে জড়িয়ে নিজেকে দ্বিতীয় সুযোগ দিতে চাইছি বলে? এই হৃদয় যে বড্ড টানাপোড়েনে ভুগছে মায়াবিনী। কিভাবে বোঝাই অস্তিত্বকে? এই সিদ্ধান্ত নিয়ে কি আমি কোনো ভুল করেছি? তুমি আমায় বলতে পারো আমার কি করা উচিত ছিল? জীবনে কখনো দ্বিতীয়বার ভালোবাসা সম্ভব নয়। যদি হয় তার অর্থ ভালোবাসা কোনো কালে পবিত্র ছিল না। যার তরে একবারই অন্তর লুণ্ঠিত হয় তাকে আর কোনো দিন ভুলতে পারে না সত্তা। তবে কি আমি তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছি? আমার ভালোবাসা কি আজ থেকে অপবিত্র হয়ে গেল? সকল অনুভূতি কি শূন্য হয়ে গেল যা আমি তোমার তরে বুনেছিলাম? আমি জানি না আমার চিত্র, কিন্তু আমি এইটুকু জানি আমার সমস্ত অস্তিত্ব জানে তুমি আমার মাঝে বসবাস করো। নতুন এক জগতে প্রবেশ করছি, সত্যি কথা। এই প্রকৃতি কখনো শূন্য স্থান পছন্দ করে না, সেটা পূরণ করে আপন ক্ষমতায়। আমার নিষ্ঠুর অভিশপ্ত ভাগ্য দুই হাত ভরে এক টুকরো সুখ উপহার দিয়েছে আমায়। আমি তা পায়ে ঠেলতে পারি না। ক্লান্ত আমি, ভীষণ ক্লান্ত। আমি একলা নই, আমার সঙ্গে জড়িয়ে রয়েছে আরও কিছু মানুষের ভবিষ্যৎ। সেই তাড়নায় যদি নিজেকে উৎসর্গ করতে হয় আমি প্রস্তুত। আমি কি খুব ভুল করছি গো চিত্র? নিশ্চিত নই, তবুও আশা রাখছি নয়। এই অভিশপ্ত অস্তিত্ব যদি কারোর সুখের চাবিকাঠি হতে পারে তাতে দোষের কি? তোমার নিকট লুকিয়ে রাখার কিছুই নেই, স্বীকার করছি। আমার অন্তরও পুড়ছে আবেগাগ্নিতে। এক সুতীব্র চাহিদা হৃদয় জুড়ে। ওই মায়াবী মুখখানা দেখলে এই পাথরের মাঝেও জ্বালাতন হয়। একটুখানি লোভী হওয়ার বাসনা জাগে। তোমার সত্তা আমার হৃদয়ের মণিকোঠায় স্থান পাবে এক আবদ্ধ বাক্সে। যে বাক্স এতটাই চমৎকার অনুভূতিতে খচিত যে তা খোলার অধিকার শুধুমাত্র আমি ব্যতীত আর কারো থাকবে না। বাকিটা জুড়ে না হয় এই অন্তর নতুন অনুভূতিদের স্থান দেওয়ার প্রচেষ্টা চালাবে। ভালোবাসি চিত্রলেখা, ভালোবাসি আমার পরিণীতা। আগামীকালের পর থেকে হয়তো জগতের কাছে আমি বেঈমান হয়ে যাব। তবুও বেহায়ার মতন বলছি, আমার ভালোবাসায় কোনো খাত ছিল না মায়াবিনী। যে অনুভূতির মুকুল তুমি এই হৃদয়ের পাথরঙ্গনে পরিস্ফুটিত করেছ, যে প্রচেষ্টায় অমানিসাকে দীপ্তিতে টেনে এনেছ, সেই পর্যায়ে আমার জন্য কেউ কোনো দিন পৌঁছাতে পারেনি এবং পারবেও না। তুমি আমার চিত্রলেখা, তোমার আমার অংশ, আমাদের মেঘ, আমার স্বপ্নপুরী রাজকন্যা, আমার আধার জগতের একমাত্র প্রজ্বলিত তারকা। যে তারকার অস্তিত্ব সৃষ্টিজগৎ ধ্বংস পর্যন্ত মুছবে না এই পিতার অন্তর থেকে। তোমরা ছিলে, আছো এবং থাকবে এই হৃদয় জুড়ে এক সুখকর স্মৃতির বাক্স হয়ে। তোমার তরে আপন সমাপ্তি রচেছি, এবার না হয় কারো তরে নবীন সূচনা রচি। শক্তি দাও চিত্র, এই নবযাত্রায় প্রার্থনা দাও। ইতি তোমার ব্রোকেন হার্ট। পুরো চিঠির সমাপ্তি ঘটল এক ফোঁটা অশ্রুর দাগে। পত্রখানি উড়ল না, আবদ্ধ হয়ে পড়ে রইল ডায়েরির পাতার ভাঁজে, যে ডায়েরি জুড়ে আটক মানুষরূপী এক মেশিনের অনুভূত সকল অব্যক্ত আবেগী পঙ্কক্তিমালা। ডিসেম্বরের জেঁকে বসা শীতের আবহ উপেক্ষা করে গাছাড়া দিয়ে জাগ্রত হয়েছে সমস্ত নগরী। শুষ্ক প্রকৃতির মাঝে বছরের অন্তিম পর্যায়ের বিষাদ এবং নতুন বর্ষবরণের প্রফুল্ল প্রসবন। ব্যস্ত নগরী, ব্যস্ত জনজীবন।
তবুও যেন কোথাও এক সুখ সুখ অনুভূতির উদ্গীরণ। শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ঝামেলা শেষ হয়েছে। দিন অতিবাহিত হচ্ছে ব্যাডমিন্টনের কোর্টে। কেউ কেউ আবার পরিবারের সঙ্গে ছুটি কাটাতে ভিড়ছে গ্রামের বাড়িতে। শহরের বুক কিঞ্চিৎ শূন্যতা ধারণ করেছে। অভিজাতদের উপভোগের মাত্রা ছাড়িয়েছে। ঠিক উল্টো দৃশ্যপটে খেটে খাওয়া মানুষগুলোর দিন ওই একটা নিয়মের ছকেই বাঁধা। কর্ম না থাকলে এই নিষ্ঠুর শহরে খাদ্য মেলে না। আলসেমি করবার সুযোগ কোথায়? দুই মুঠো ডাল ভাতের তীব্র হাহাকার উদর জুড়ে। এমনই এক মিশ্রিত অনুভবপূর্ণ স্নিগ্ধ সকাল। বৃক্ষের পাতায় পাতায় ঝুলন্ত শিশির ফোঁটা। শৈত্যপ্রবাহের ঘন কুয়াশায় আচ্ছাদিত প্রকৃতি। হিমশীতল সমীরণের পালতোলা অনুভূতি। এর মাঝেও জেগে ওঠা পাখিদের কলকাকলি। মিষ্টি রোদের হাতছানিতে ছেয়েছে সমস্ত ধরিত্রী। যেন এক নতুন সূচনার ঘোষণা করতে। হাতের ব্যান্ডেজ খুলেছে 3 দিন আগে। আঙুল এবং তালু রেঙেছে মেহেদির টকটকে বর্ণে। শুভ্র শাড়ির ভাঁজে জড়িয়েছে অঙ্গ। প্রজ্বলিত কারুকার্য সম্বলিত চলি আচ্ছাদিত করেছে মস্তক। এক প্রশান্তির অনুভব খচিত সম্পূর্ণ অব্যয় জুড়ে। বিয়ের পাত্রী সাজে আয়নার সামনে বসে আছে রোজা। আখি জোড়া তার বুজে আছে। যে পল্লবে আপন মনে কাজ করে চলেছে চারুলতা। চেহারার সাজসজ্জা অভিজ্ঞ হাতে সমাপ্ত করে অলংকারের দিকে হাত বাড়ালো চারু। সিলভার বর্ণের সেটটি থেকে এক এক করে অলংকারে সজ্জিত করল রোজার সর্বাঙ্গ। বেশি কিছু নেই। একটা সরু নেকলেস, 2 কানে ছোট্ট পাথরের দুল, নাকে নথ এবং মাথার বাম পাশে টায়রা। নিজের বিয়ের শাড়ি থেকে আরম্ভ করে অলংকার সবকিছুই রোজা প্রস্তুত করেছে নিজ দায়িত্বে। মাসিক 20,000 টাকা উপার্জন থেকে জমানো 1,000 টাকার সম্পূর্ণই সে খরচ করেছে এই উদ্দেশ্যে। তেমন আহামরি হয়তো নয় ব্যাপারটি, তবুও রোজার আপন চিত্তে প্রশান্তির জন্য ব্যাপক। আজ যদি তার পরিবার থাকত, যদি ইউনুস রহমান থাকতেন, তাহলে নিশ্চয়ই বৃহৎ আড়ম্বরের ব্যবস্থা থাকত। তবুও এতিম মেয়েটি আপন বিয়ের খুশিতে ভাটা পড়তে দিতে চায়নি। হোক তার নিজের বিয়ের আয়োজন নিজেই সম্পন্ন করা, ক্ষতি কিসে? রোজার সাজ সম্পূর্ণ করে চারুলতা তাকে আয়নায় নিজেকে অবলোকন করতে দিল। নিজের অব্যয় লক্ষ্য করে মৃদু লাজমাখা হাসির উদ্ভব ঘটল রমণীর গোলাপরাঙা অধরে। খুব চমৎকার হয়েছে চারু, তোমাকে অসংখ্য ধন্যবাদ। চারুলতা হাসল। রোজার মাথায় 2 হাত স্পর্শ করে প্রার্থনা জানালো, দোয়া করি খুব সুখী হও। তুমি ঠিক আছো তো? অবাধ্য অন্তর পুড়ছে না ভালোবাসাকে অন্য কারো হতে দেখার বিরহে? জিজ্ঞেস করে দিনটির মাধুর্য নষ্ট করতে চাইল না রোজা। চারুলতা তার কাছে গতকালই এসেছে। হাতের মেহেদি থেকে আরম্ভ করে আজকের কনে সাজের সম্পূর্ণ কারিগর সে। মেয়েটি সামান্যতম ক্ষেত প্রদর্শন করেনি, বরং অত্যন্ত আগ্রহ নিয়ে করেছে। যেন সে বিরহ বেদনায় আক্রান্ত নয়, বরং প্রচণ্ড খুশি। কি দরকার এই প্রফুল্লতা ধ্বংস করবার? গাড়ির হর্নের শব্দে উভয় রমণী সামান্য চমকালো। বারান্দায় গিয়ে বাইরে উঁকি দিয়ে পুনরায় ফিরে এসে চারু জানালো, নিহাত এসে পড়েছে, এবার যাওয়া উচিত। মাথা দুলিয়ে সম্মতি জানিয়ে উঠল রোজা। ডয়ার টেনে একটা বাক্স বের করে হ্যান্ডব্যাগে ঢুকিয়ে নিল। তাকে কিছুটা সময় দিল চারুলতা। নিজের সবুজাভাব লেহেঙ্গাতে সজ্জিত অব্যয়ের প্রতিচ্ছবি লক্ষ্য করে দীঘল কালো চুলে চিরুনি বুলিয়ে নিল একবার। চকচকে কালো কেশরাশির মাঝে উঁকি দিল সবুজ বর্ণের লুকায়িত গুচ্ছ। গতকালই কালার করিয়েছে, আসমান এবং রোজার বিয়ে উপলক্ষে। রোজা নিজের শোবার ঘরের ট্রাঙ্কের কাছে এলো। খুলতেই ভেতরে দেখা মিলল তার পিতার ডায়েরি এবং মায়ের রূপোর নূপুরখানি।
তার সঙ্গে ইউনুস রহমানের ব্যবহৃত একটি পোশাক। আপন মানুষগুলোর স্মৃতিসমূহের উদ্দেশ্যে চেয়ে থাকল রোজা। অজান্তেই কপল বেয়ে গড়ালো কয়েক ফোঁটা অশ্রু। দ্রুত মুছে নিয়ে চোখ বুজল। মনে মনে বিড়বিড় করল, দোয়া করো দাদু, তোমার জোরই অবশেষে জীবনে সুখের পথে পা বাড়িয়েছে, সে যেন সফল কাম হয়। দোয়া করো আব্বু আম্মু, খোদা যেন তোমার মেয়ে এবং জামাইয়ের নতুন জীবনে বরকত দান করেন। আমি জানি তোমরা সবাই আমার পাশে আছো। ভালোবাসি তোমাদের। এই মেয়েটাকে দেখে রেখো। তুমি প্রস্তুত? কাঁধে হালকা স্পর্শে রোজা চোখ মেলল। ঘুরে তাকিয়ে দেখল চারুলতাকে। চলো যাওয়া যাক। সম্মতি পেতেই হাত বাড়িয়ে দিল চারু। তার হাতটি ধরল রোজা। অতঃপর বেরিয়ে এলো বাসা থেকে। চৌকাঠের বাইরে পা দেওয়ার সময় এক অব্যক্ত অনুভূতিতে পূর্ণ হলো অন্তর। এক নব্য রূপকথা মুদ্রিত করতে চলেছে সে আজ। জীবন তার বদলে যাচ্ছে অনন্তকালের জন্য। কিন্তু এই বদলে কোনো খেদ নেই, আছে শুধুমাত্র এক জগৎ সমান অনুভূতি। প্রিয়তমকে আপন করে পাওয়ার সুতীব্র বাসনার পরিপূর্ণতা। বিল্ডিংয়ের সামনে নেমে আসতেই কালো বর্ণের মার্সিডিজ বেঞ্চ নজরে এলো, যার শরীরে হেলান দিয়ে দণ্ডায়মান নিহাত। আসমানি বর্ণের পাঞ্জাবি এবং শুভ্র পায়জামায় তাকে দেখতে অন্যরকম ঠেকছে। সুদর্শন অব্যয়ের মারকাটারি ভঙ্গি এবং অস্থিরতা দূরীভূত হয়ে তাতে ভর করেছে সুস্থিরতা। সুবিশাল আসমানের একটা ছোট্ট টুকরো যেন প্রশান্ত স্নিগ্ধ সুস্থির। হাতের আঙুলে গাড়ির চাবিটি ঘুরিয়ে চলেছে, নেত্রজুড়ে সানগ্লাস। রোজাকে নিয়ে চারুলতা বেরোতেই ঘুরে তাকালো সে। আপাদমস্তক পর্যবেক্ষণ করল কনেকে। সানগ্লাস টেনে তির্যক দৃষ্টিতে তাকিয়ে বখাটেদের মতন শীষ বাজিয়ে হাসল বিস্তৃত। মারডালা ফুলটুসি। রোজার হাতের এক চপাটে খিলখিল ধ্বনি তুলে হাসতে থাকল। কি আশ্চর্য, প্রশংসাই তো করলাম। বিয়ের কোণে তুমি, এতটা বেশরম হলে হয়? দেবরের গায়ে হাত তোলো। দেবর যদি ছ্যাঁচটা নাম্বার 420 হয় তাহলে আর কি করার? পাল্টা চারুলতার জবাবে কটমট করে তাকালো নিহাত। এই যে এসে গিয়েছে মুরগি কড়কড় করতে করতে। নিজের চঞ্চু নিয়ে দূরে থাকো বৎস। উত্তেজিত হয়ে পাখনা মেলে ঠোকর দিতে আসো কেন খালি? হ্যান্ডসামনেস দেখে লোভ সামলাতে পারো না? তেতে উঠে 3 ইঞ্চি হিলের ডগা নিহাদের পায়ের বৃদ্ধাঙ্গুলিতে হানল সে। ছেলেটা পাঞ্জাবির সঙ্গে মানানসই চটি পড়েছে, তাই দুর্বলতা। হিসিয়ে উঠে সরে দাঁড়ালো। বেটি মানুষ বলে ছেড়ে দেব ভেবেছ নাকি? আঙুল পেঁচিয়ে ধরল চারুলতার দীঘল কেশরাশি। হ্যাচকা টানে সামান্য ভারসাম্য হারিয়ে হুড়মুড় করে নিহাদের বুকে ধাক্কা খেল চারুলতা। ব্যাপারটা এমন হবে ভাবেনি বেচারা। সে সব সময়কার মতোই চুল টানাটানি খেলায় মেতেছিল। কিন্তু বর্তমানে হলোটা কি? নিদারুণ স্তব্ধতা ছেয়ে গেল চারিপাশে। নিহাদ এবং চারুলতা উভয়েই সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছে। রোজা ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। এরপর মাথা নেড়ে বিড়বিড় করল, বিয়ে আমার নাকি আপনাদের বোঝা বড়ই দায়। ইস, ছি। ঘৃণার মনোভাব দেখিয়ে নিহাদকে এক ধাক্কায় দূরে সরালো চারুলতা। মার্সিডিজের দরজায় ধাক্কা খেয়ে দ্রুত কণ্ঠে নিহাদ জানালো, আমার বয়েই গেছে। এই চুন্নি যদি পৃথিবীর একমাত্র মেয়ে হিসেবেও অবশিষ্ট থাকে, সারা জীবন কুমার থাকব, তবুও এর দিকে ফিরে তাকাবো না। জলজান্ত একটা টাইম বোম। আমারও যেন খেয়ে দেয়ে কাজ নেই। সারা জীবন কুমারী থাকব, তবুও তোমার মতন একটা স্যাঁচড়া ব্যাটার বাড়ির বাউন্ডারির ধারের কাছেও ঘেঁষব না। ছি ছি, নির্লজ্জ মেয়ে মানুষ। ঘেঁষাঘেঁষির আলাপ করে, ওয়াক, থু। নিহাদের ভঙ্গিমা লক্ষ্য করে না হেসে টেকা দেয়।
রোজা মুখে হাত চেপে হাসতে লাগল। ডিয়ার কনে যাত্রীগণ, আমরা কি বিবাহের উদ্দেশ্যে যাত্রা আরম্ভ করতে পারি, নাকি বিবাহের সময় আগামীকাল পর্যন্ত বর্ধিত করবার সুযোগ সুবিধা রয়েছে? গাড়ির জানালা থেকে মুখ বাড়িয়ে উচ্চকণ্ঠে জিজ্ঞাসা করল ফারিয়া। তাতে যেন সবার হুঁশ হলো। আরে তাই তো, ড্যাড ফোনের উপর ফোন দিয়ে চলেছে। এক ইবলিশের সহচরের পাল্লায় পড়ে ভুলেই গিয়েছিলাম। ইবলিশটা তাহলে তোমার ভাইকে বলা হলো না? চারুলতার দুটো চপাট পড়ল পিঠের উপর। তবুও নির্বিকার নিহাত দরজা খুলে গাড়িতে উঠল। ড্রাইভিং সিটে বসে রোজার দিকে ফিরল। উঠুন গর্জিয়াস ব্রাইট, আপনার কনে যাত্রী তৈরি। আপনাকে পৌঁছে দিয়ে আমাকে আবার বরযাত্রী হিসেবে কামলা দিতে যেতে হবে। আমার জীবনটা পুরাই ঝিঙ্কু ব্র্যান্ডের পিঙ্কি পদ্মা। হাসতে হাসতে প্যাসেঞ্জার সিটে উঠে বসল রোজা। সে মাঝখানে, দুই পাশে ফারিয়া এবং চারুলতা। ফারিয়া জানালো, তোমাকে চমৎকার দেখাচ্ছে রোজা, একটা মিষ্টি বধূ। নতুন বইয়ের সহজাত লজ্জায় রাঙা হলো রমণীর কপল। ধন্যবাদ বস, আমার নিমন্ত্রণ গ্রহণ করে আসার জন্য। আরে কিসের বস, আজকে আমি তোমার বস টস নই। আজ আমি কনে পক্ষের সাক্ষী, তোমার বান্ধবী। চোখ টিপ দিয়ে মৃদু হাসল ফারিয়া। চারুলতার সঙ্গে হাত মেলালো কৌতুক ভঙ্গিতে। দুই বান্ধবীর যেন খুশির বাঁধ ভেঙেছে। কনে যাত্রীগণ, দিস ইজ ইউর ক্যাপ্টেন স্পিকিং, ফাস্টেন ইউর সিট বেল্টস। নিহাদের কণ্ঠস্বরের সঙ্গে সঙ্গে গাড়িটি সামান্য গতিতে সড়কে নেমে অতপর দুর্বার অশ্বের ন্যায় ছুটতে আরম্ভ করল। গতির সঙ্গে তাল মিলিয়ে সাউন্ড বক্স জুড়ে তীব্র শব্দে বেজে উঠল, ঠুমকা লাগালি রূপের বিজলি গিরালি, তোকে দেখে গাইছে এমন রিমিক্স কাওয়ালি। জোহরা যাবি না তুই আনারকালি, তোকে দেখে গাইছে এমন রিমিক্স কাওয়ালি। দেবের গানের সঙ্গে সঙ্গে নিহাদের বেপরোয়া বেসুরো কণ্ঠের ঝঙ্কার যে কারো মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট, অন্তত রোজার জন্য। চারুলতা এবং ফারিয়ার অভিব্যক্তি অবশ্য ভিন্ন। উভয়ই গাড়ির দুর্বার গতি নিয়ে চিন্তায় রয়েছে। বুকে ধুমধাম মিউজিকের বিট অনুভবে বিরক্তি ফুটেছে। কাকের মতন কাকা করছে দেখ, দেখ ফারিয়া। তাই তো দেখছি, পুরাই আউট অফ কন্ট্রোল পাবলিক। এর জবাব এলো নিহাদের কণ্ঠ এবং গানের লেখনির মিশেলে। দিলটা জ্বালালি, ভয়টা দেখালি, হালকা করে শুনিয়ে দেব রিমিক্স কাওয়ালি। ভাইয়ার হবু বউ যদি বিয়ের আগেই টপকেছে, তাহলে ভাইয়া তোমায় জাহান্নাম পর্যন্ত তাড়া করে ছাড়বে নিহাত। চারুর ধমকে শুধু জিভ বের করে কৌতুক করল চট্টগ্রামের কীর্তি সন্তান। তারপর যেই লাউ সেই কদু কার্যক্রম জারি রাখল নিজের। এক মুহূর্তে কেউই নিজেদের রুখতে পারল না। খুশি আনন্দ এতটাই সংক্রামক। একে একে গান এবং কথোপকথনে যোগদান করল সকল ভয়ডর ভুলে। সময়টা ভীষণ উপভোগ্য, কিছুই নেই। তবুও যেন অগণিত অনুভূতি খচিত রয়েছে এই সময় জুড়ে, যা বারবার ফিরে আসবে না উপস্থিত মানুষগুলোর জীবনে। সকলের মাঝখানে অতি যত্নে রক্ষিত মধ্যমণি হয়ে সকলকে পর্যবেক্ষণ করে গেল রোজা। প্রত্যেকটি মানুষের আপন উচ্ছ্বাস তার হৃদয়ে দোলা দিয়ে গিয়েছে, না চাইতেও পরিবার হয়ে দাঁড়িয়েছে। এখনও মনে পড়ে আসমানকে বিয়ের প্রতিশ্রুতি দেওয়ার ঠিক পরদিন নিহাত কিভাবে হন্তদন্ত হয়ে হাসপাতালে ছুটে এসেছিল। আকুল আবেদনে জানতে চেয়েছিল সে আসলেই আসমানকে বিয়ে করছে কিনা। যখন রোজা নিশ্চয়তা দিল, তখন বিনা কারণেই অশ্রুপাতে সিক্ত হয়ে উঠেছিল তার মুখ। অবশেষে নিহাদের আপন বলে পরিচয় দেওয়ার মতন মানুষটির জীবনে সুখ প্রজাপতিরা হানা দিয়েছিল। নিজের অনুভূতি দমিয়ে রাখতে পারেনি সে। রোজা ঠোঁটে হাসি নিয়ে, চোখে জল নিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিয়েছিল।
সকল সুখ স্মৃতি স্মরণ করে তার অধর পুনরায় হাসির ধারায় উদ্ভাসিত হলো। জ্বলজ্বল করতে লাগলো নয়ন জোড়া অব্যক্ত ভালো লাগার অনুভূতিতে। এই প্রফুল্ল মুখগুলো সে সারাটা জীবন অবলোকন করতে চায়। হজরত ফাতিমা কামিল মাদ্রাসা এবং এতিমখানার বাচ্চাগুলোর অন্তরে আজ ঈদের খুশির ছোঁয়া লেগেছে। এক বিশাল অনুষ্ঠানের আয়োজন হয়েছে। এতিমখানার শ'দুয়েক সদস্যদের প্রত্যেকের জন্য নতুন পোশাক, উপহার সামগ্রী এবং ভরপেট খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। ভবনের প্রাঙ্গণ জুড়ে রান্নার প্রক্রিয়া চলমান। ছোট ছোট বাচ্চারা এদিক সেদিক ছোটাছুটি করছে, আয়োজন পর্যবেক্ষণ করছে। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় খুশির মাত্রা ছাড়িয়েছে। পরিবারহীন হয়েও সুবিশাল এক পরিবারের অংশ শিশুগুলোর অন্তর্জুড়ে সীমাহীন খুশি। এই আয়োজনের উপলক্ষ সম্পর্কে অবশ্য হাতে গোনা কয়েকজন শিক্ষক এবং কর্মচারী ব্যতীত আর কারোরই জানা নেই। এই এতিমখানার প্রতিষ্ঠাতা দেশের অন্যতম ব্যবসায়িক প্রতিষ্ঠান রেমান গ্রুপের অধিপতির বড় সন্তানের বিয়ে আজ। অভিজাত পরিবারগুলোর বিরাট বহিঃপ্রকাশের ঐতিহ্য এড়িয়ে রেমান পরিবার বেছে নিয়েছে একান্তই সাদামাটা এবং ব্যক্তিগত এক আয়োজন। উপলক্ষ না হয় অজানাই রইল, খুশি ভাগাভাগি করতে দোষের কিছু নেই। এতিমখানার এলাকাটি বিস্তৃত। মূল প্রাতিষ্ঠানিক ভবনের পিছনে বাসস্থান ও শিক্ষক কর্মচারীদের কোয়ার্টার। কিছুটা দূরে রয়েছে মাঝারি আকৃতির একটি মসজিদ, যাতে আশেপাশের এলাকাবাসীও জুম্মাবারে নামাজে অংশ নেয়। বাকি অংশ মোটামুটি খালি, যেখানে গড়ে উঠেছে আরও শখানেক বাচ্চার থাকার জন্য নতুন এক ভবন। 2 তলা পর্যন্ত কাজ সমাপ্ত হয়েছে, বাকিটা চলমান। এই নতুন ভবনের ঠিক পিছনেই সড়ক পথ, মূল সড়ক নয়। বিশেষ ব্যক্তিগণ ছাড়া কেউই এই যাতায়াত পথ ব্যবহার করে না, আস্তাই ব্যবহার হচ্ছে। সড়কের ধারে মার্সিডিজের ধারে অপেক্ষারত নিহাত আর ফারিয়া। তাদের সঙ্গে রয়েছে মসজিদের হুজুর এবং কাজী সাহেব। উকিলও এসে পৌঁছেছেন সামান্য আগেই। শুধুমাত্র মূল আকর্ষণের প্রতীক্ষা যেন সকলের। প্রতীক্ষার অবসান ঘটল দ্রুতই। সড়ক ধরে এগিয়ে এসে মৃদু ধ্বনি তুলে থামল পোর্শে। প্যাসেঞ্জার সিটের দরজা খুলে ধূসর বর্ণের পাঞ্জাবি পায়জামা পরিহিত বিলাল রেমান বের হলেন। তার সুদর্শন চেহারা জুড়ে খুশির ঝলক। গোফের নিচে অধরে লেগে রয়েছে বিস্তৃত হাসি। মাদ্রাসার শিক্ষক এবং হুজুর এগোতেই সকলের সঙ্গেই কোলাকুলি সারলেন। ততক্ষণে ড্রাইভিং সিটের দরজা খুলল। বাইরে পদক্ষেপ রাখল আয়োজনের মধ্যমণি অমানিসা। সকলে খানিক বাকরুদ্ধ হয়েই পর্যবেক্ষণ করল তাকে। শুভ্র শার্ট এবং কালো ফর্মাল স্যুটে আবৃত তার অভিজাত বলিষ্ঠ অব্যয়। কোটের ক্যাফেযুক্ত চিকচিকে দুটি ছড়ানো কাফলিঙ্ক, মুখে মাস্ক, মসৃণ কেশরাশি কিঞ্চিত এলোমেলো। কৃষ্ণগহ্বরের নিগুড় দৃষ্টিতে ধরিত্রীর বুকে এক রহস্যময় অস্তিত্বের ন্যায় ঠেকছে উপস্থিতি। তবু এই রহস্য ঠিক না চাওয়ার নয়। দ্রুত এগিয়ে গেল নিহাত, নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে জড়িয়ে ধরল। তার পিঠে আলতো হাত বুলিয়ে আসমান বিড়বিড় করল, কি হয়েছে? কিছু না। কাঁদছো? হুম, আজ কান্নার দিন নয়, সুখের দিন। অল দ্য বেস্ট আসমান ভাই। আমার দোয়া সব সময় তোমার সঙ্গে থাকবে। ডোন্ট বি অ্যাফ্রেড, জাস্ট লিভ ইউর লাইফ। ইউ ডিজার্ভ ইট ব্রো। প্রজ্বলিত দৃষ্টি নিয়ে হাসল নিহাত। তাকিয়ে রইল আসমান এক দৃষ্টে। আমার মনে হয় খুব বেশি দেরি করা উচিত হবে না। সকলেই উপস্থিত। কনেপক্ষের সাক্ষী এই যে। উকিলের কথায় হাত তুলে এগোলো ফারিয়া। বরপক্ষ, আমিও রয়েছি, নিহাত জানালো। কাজী সাহেব এক নজর ঘড়ির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, পাত্রী কি প্রস্তুত?
2 তলার নতুন ঘরে রয়েছে। নিহাত জবাব দিতেই কাজী সাহেব বিলাল রেমানকে জানালেন, বেশ, তবে আমরা এগোই। আপনার পুত্রকে বলুন মসজিদে অপেক্ষা করতে। পাত্রীর সম্মতি নিয়ে আমরা তার কাছে যাব। বিলাল মাথা নেড়ে আসমানের দিকে এগোলেন। 2 কাঁধে হাত জড়িয়ে হেসে বললেন, গুড লাক বেবি। নিজের মাঝে এক অজ্ঞাত অনুভূতির উপস্থিতি টের পেল আসমান। ঠিক ব্যাখ্যা করা যায় না তা। একটা ঢোক গিলে সম্মতি জানালো নীরবে। বিলাল এগোচ্ছিলেন, কিন্তু থমকালেন কি যেন মনে করে। নিজের আস্তিনে হাত চালান করে ছোট্ট একটা চিরুনি তুলে সন্তানের পানে ফিরলেন। আসমানের খানিক এলোমেলো হয়ে আসা চুলগুলো অতি যত্নে আঁচড়ে দিয়ে ললাটে স্নেহচুম্বন আঁকলেন। আর কিছুই উচ্চারণ করার দরকার হলো না তার, আপন অনুভূতি প্রকাশে। সকলে মুগ্ধতা নিয়ে অবলোকন করল দৃশ্যটুকু। পিতার নিকট যেন ছেলে আজও সেই বাচ্চাটি রয়ে গিয়েছে। কে বলবে আজ তার বিয়ে। সকলে নতুন ভবনের দিকে এগোতে এগোতে বাকিরা আসমানকে নিয়ে চলল মসজিদের দিকে। পথিমধ্যে একবার পিছন ফিরে চাইল চাঁদ, যেন আপন জ্যোৎস্নার বধূ সাজে অব্যয়খানা কল্পনা করে নিল ক্ষণিকের জন্য। পর মুহূর্তেই পুনরায় আপন কাজে মনোযোগ দিল। অপরদিকে নতুন ভবনে পূর্ব হতে প্রস্তুত করে রাখা একটা কক্ষের সোফায় বসে প্রথমবারের মতন কিঞ্চিত আতঙ্কিত বোধ করছে রোজা। ঠিক আতঙ্ক বলা উচিত নয়, বিয়ের পূর্ব মুহূর্তে এক অবদ্ধ অনুভূতি। হৃদস্পন্দন বিনা কারণেই বৃদ্ধি পেয়েছে বহুগুণে। শীতল আবহাওয়াতেও বিন্দু বিন্দু ঘাম জমছে কপালে। বারংবার মুছে নিচ্ছে টিস্যু দিয়ে। চারুলতা আশেপাশে পায়চারি করছে। সব কিছুর প্রস্তুতি যথাযথ হয়েছে কিনা পর্যবেক্ষণ করছে। অবশেষে একে একে কক্ষে প্রবেশ করল সকলে। ছোট্ট দলটিকে দেখে বিনা কারণেই রোজার কণ্ঠ শুকিয়ে এলো। নড়ে চড়ে বসে দীর্ঘ প্রশ্বাস গ্রহণ করল নিজেকে নিয়ন্ত্রণে আনতে। হাউ বিউটিফুল। বিলালের কণ্ঠস্বর ধ্বনিত হলো সবার প্রথমে। রোজা দৃষ্টি তুলে চেয়েই লজ্জাবোধ অনুভব করল শ্বশুরের প্রশংসায়। কাজী সাহেব বসে সকল কাগজপত্র ঠিক করতে করতে বিলাল রোজার একটা হাত আলতোভাবে স্পর্শ করে হাসলেন। তোমাকে চমৎকার লাগছে মামুনি, আজ আমি খুব খুশি। আমার অগোছালো ছেলেটাকে আপন করে নেওয়ার জন্য তোমাকে যতই ধন্যবাদ জানাই না কেন কম হয়ে যাবে। এভাবে বলবেন না প্লিজ বাবা। আমি তোমাদের জন্য খুব খুশি হয়েছি মামুনি, খুব খুব খুশি। তা চেহারাতেই প্রকাশ পাচ্ছে বিলালের। মৃদু হাসল রোজা। অবশেষে অমোঘ এক সম্পর্কের জালে বাধা পড়তে চলেছে সে। এবার কোনো মিথ্যা নয়, এক পবিত্র সত্যের বাঁধন। বহুদূর এগিয়েছে সে জীবনে, সব কিছু প্রস্তুত। সকলে চারিপাশে ঘিরে দাঁড়িয়েছে। রোজার মুখোমুখি কাজী সাহেব। তিনি দৃঢ়কণ্ঠে ঘোষণা করতে আরম্ভ করলেন, মরহুম আরমান রহমানের কন্যা রোজা রহমান চড়ুই, আপনি বিলাল রেমানের সুযোগ্য পুত্র নীলাদ্রি রেমান নীলকে ৪৯ লাখ টাকা দেনমোহরে আপনার স্বামী হিসেবে গ্রহণ করতে রাজি আছেন? রাজি হলে কবুল বলুন। কবুল। ছোট্ট শব্দটির মাঝেও যেন একরাশ অনুভূতিমালা খচিত রয়েছে। নিজের জন্মসূত্রে প্রাপ্ত পরিবারকে পরিত্যাগের বেদনা, নতুন এক পরিবারের মাঝে একাকিত্বের বর্ষবর্তী হয়েও মানিয়ে নেওয়ার প্রচেষ্টা, তার সঙ্গে স্বপ্ন মাখানো এক অভূতপূর্ব জীবনের সূত্রপাত। তাই হয়তো নারীরা শব্দটি উচ্চারণের ক্ষেত্রে গড়িমসি করে। মস্তিষ্ক এবং অন্তরের দোলাচলে অশ্রু নির্গমিত হয় নয়ন বেয়ে, অতঃপর সম্মতি। কিন্তু রোজা শব্দটি উচ্চারণ করতে বিন্দুমাত্র সময় নিল না।
উপস্থিত মানুষগুলোর অন্তরে পুষ্পমুকুল পরিস্ফুটিত করে মৃদু অথচ দৃঢ়চিত্ত কণ্ঠে বলল, কবুল। এই ছোট্ট শব্দটির আধারে লুকায়িত বাণী। আমি প্রতিজ্ঞা করছি চাঁদ, তোমার অভিশপ্ত ভাগ্যকে মোকাবেলা করব আমি। জানি দুর্বল ভঙ্গুর নিঃস্ব আমি, তবুও তোমার তরে আপন অস্তিত্ব বাজি রাখতে কুণ্ঠাবোধ হবে না কোনো দিন। শুধু তুমি আমার পাশে থেকো চাঁদ, একটুখানি সুখ আর ভরসা দিও। অমানিসাকে দীপ্তিতে দূরীভূত করব না, অতি যত্নে আগলে নেব আপন বাহুডোরের উষ্ণ অনুভূতিতে। একা একা আর কেঁদো না, এই ভালোবাসার কাঠটিতে মাথা রেখো হৃদয়েশ্বর। অতপর কাবিননামায় স্বাক্ষরিত হলো তার আপন অস্তিত্বের সমর্পণ। এক মুহূর্তের জন্য স্মরণে এলো সেই মুহূর্তের কথা, যেদিন গাড়িতে আসমানের পাশে বসে অতি অবহেলায় সেই মিথ্যা সার্টিফিকেটে সই দিয়েছিল। কোনো পরোয়া ছিল না, কিন্তু আজ মানুষটির প্রতি অনুভূতি তার আকাশ সমান। কখনো ভেবেছিল কি ভাগ্য তাকে এই প্রান্তে এনে দাঁড় করাবে? ঠিক মিনিট 30 পর মসজিদের মেঝেতে বসমান প্রত্যেকে, বাকরুদ্ধ নিহাত, দৃশ্যপটে চেয়ে আপন হাত ঘষে চলেছে। সকলেই ব্যতিব্যস্ত চেয়ে আছে সামনে। পুনরায় একই প্রশ্ন ধ্বনিত হল, বিলাল রেমানের পুত্র নীলাদ্রি রেমান নীল, আপনি কি ৪৯ লাখ টাকা দেনমোহরের বিনিময়ে মরহুম আরমান রহমানের সুযোগ্য কন্যা রোজা রহমান চড়ুইকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করতে রাজি? রাজি হলে কবুল বলুন। নীরবতা। ক্রমেই বৃদ্ধি পেতে থাকল সকলের উদ্বেগ, বিশেষ করে নিহাদ এবং বিলাল রেমানের। আসমানের মানসিক অবস্থা সম্পর্কে তারা সম্পূর্ণ অবগত। অন্তিম মুহূর্তে নিজের সিদ্ধান্তে পরিবদল ঘটাবে না তো সে? দৃশ্যমানভাবে মুষ্টিবদ্ধ হলো আসমানের দুই হাত। স্পষ্টত একটা শক্ত ঢোক গলাধকরণ করল। দ্বিধা তার অব্যয় জুড়ে খচিত যেন, দৃষ্টি জুড়ে এক অদ্ভুতুরে শীতলতা। নিজের চোখ বুঝল আসমান, শক্তি সঞ্চয় করতে যেন। ভাগ্য তাকে আরও একবার দাঁড় করিয়েছে অত্যন্ত সুতীব্র অনুভূতিপূর্ণ মুহূর্তের সামনে। অবোধ মস্তিষ্ক একবার চাইল সব কিছু জোরালোভাবে উপেক্ষা করতে, পুনরায় অমানিসায় হারিয়ে যেতে। ঠিক তখনই বদ্ধ চোখের পাতায় ভেসে উঠল অব্যয়টি, এক স্নিগ্ধতা ঘেরা রমণী, যে নিঃস্বার্থভাবে তার তরে লুটিয়েছে সব কিছু। বিনিময়ে সামান্য সুখটুকু কি তাকে দেওয়া সম্ভব নয়? তাকে দূরে ঠেলতে কাঁপবে এই অন্তর, বিলীন হবে অস্তিত্ব। অন্তরের জোরালো ধ্বনি প্রতিধ্বনিত হলো সমস্ত হিমালয় জুড়ে, কবুল, রক্ষা করব, ভাগ্যের মুখোমুখি হব, আপন সত্তার সঙ্গে লড়ব প্রয়োজনে বারংবার, কথা দিচ্ছি জ্যোৎস্না। অবশেষে নির্গত হলো ছোট্ট অথচ পবিত্র শব্দটি। তড়িৎ গতিতে কাবিননামায় স্বাক্ষরিত হলো পরিচয়। পাশে বসে থাকা বিলাল দৃষ্টি মেলে অবলোকন করলেন, আড়ালে মুছে নিলেন চোখে জমা অশ্রুর ফোঁটাসমূহ। সম্পূর্ণ হলো কার্যক্রম। দুটি অন্তর বাঁধা পড়ল পবিত্র এক বন্ধনে। এবার কোনো খাদ নেই, নেই কোনো মিথ্যার প্রলেপ, শুধুমাত্র নিখাদ সত্য। সকলে কোলাকুলি করে খুশি বিনিময় ঘটাতে ঘটাতে নিহাদ ঝাঁপিয়ে পড়ল আসমানের সামনে। দ্রুত তার মাস্কটি টেনে মুখে একটা খেজুর ঢুকিয়ে দিয়ে জড়িয়ে ধরল শক্তভাবে। আই অ্যাম সো 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 প্রাউড অফ ইউ ব্রাদার। না পারতে হাসল আসমান, পাল্টা আলিঙ্গন করল নিহাদকে। এক প্রশান্তিময় আবেশ তার হৃদয় জুড়ে। অবশেষে সে সত্যিই বিবাহিত। দৃষ্টিতে জমা আবেগ রুখতে জোরপূর্বক নয়ন বুজে নিল। এক দীর্ঘ নিঃশ্বাস নির্গত হলো বক্ষ থেকে। সে সফল হয়েছে। শুকরিয়া মোনাজাতে অংশ নিল আসমান সকলের সঙ্গে।
নিজের সকল অকথ্য অনুভূতি নিঃশব্দে পৌঁছালো যেন সৃষ্টিকর্তার দরবারে। কি চাইল সে? সামান্য একটু ভালো থাকার সুযোগ। দরজার সামনে দাঁড়িয়ে কয়েকবার কণ্ঠ পরিষ্কার করল আসমান। পিছন ফিরে বারবার চাইল। নিচতলার সিঁড়ির কাছ থেকে সকলের কথোপকথনের শব্দাবলী ভেসে আসছে। দাঁতে অধর চেপে কয়েক মুহূর্ত কি যেন ভাবল। পরক্ষণে মাথা নেড়ে চিন্তাসমূহকে ঝেঁটিয়ে বিদায় করল। ইতস্তত ভাব ছেড়ে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল। তার হৃদস্পন্দন থেমে থাকল যেন সময়ের সঙ্গে সঙ্গে। সোফায় বসে থাকা নববিবাহিতা স্ত্রীকে লক্ষ্য করার সঙ্গে সঙ্গে বিকটভাবে হৃদযন্ত্র লাফিয়ে উঠল। তবুও বাহ্যিক অব্যয় শান্তই দেখালো, যেন অটল পর্বত দণ্ডায়মান আপন দৃঢ়তায়। একা একা বসে কিছুটা বিরক্তই হচ্ছিল রোজা, সঙ্গে খানিক চিন্তা, সব কিছু আদতেও ঠিক রয়েছে তো। ওইদিকে আসমানের কি খবর? সামান্যতম সময়ের জন্য সাক্ষাৎ হয়নি। কল্পনার শক্তিতে হৃদয়পটে আঁকিবুকি কেটে গেল সে। হৃদয় অধিপতির এক কাল্পনিক চিত্র ফুটিয়ে তুলল তাতে। তার কল্পনা অতি সত্বর বাস্তবে পরিণত হলো। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতে দেখল আসমানকে। কালো ফরমাল স্যুটে আবৃত তার অভিজাত অব্যয়ে নজর আবদ্ধ হলো না চাইতেও। অজান্তেই সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। মুখোমুখি হলো অনুভূতির, স্বামীর। শিরশিরে তরঙ্গ খেলে গেল শরীর জুড়ে। দৃষ্টিতে ভর করল আবেগাশ্রু। ওই কৃষ্ণগহ্বরে বিলীন ঘটালো নিজের। কেমন সুখ সুখ অনুভূত হচ্ছে অন্তরে। চাঁদের দৃষ্টিও আজ হার মানিয়েছে সকল মাধুর্যকে। নির্লজ্জভাবেই পর্যবেক্ষণ করল জ্যোৎস্নাকে আপাদমস্তক। সামান্যতম লুকানোর চেষ্টা করল না অভিব্যক্তি। ওই দৃষ্টিতে ফুটল অসীম মুগ্ধতা। আমার নয়নপটে তোমার অস্তিত্বের সুন্দরীমা অলৌকিক। কণ্ঠটি হৃদয় বালুচরে অনুভূতির জলোচ্ছ্বাস ঘটাল। অশ্রুর ফোঁটা মুক্তদানার মতন গড়িয়ে নামল কপোল থেকে। এগুলো ধীরে ধীরে। দুর্বার দেয়াল গুড়িয়ে সন্নিকটে এলো ভাগ্যের চক্রে আবর্তিত একজোড়া অপার্থিব অস্তিত্ব। নিগুড় কালো বর্ণের তোরণে আবদ্ধ অমানিসা এবং প্রশান্তিময় শুভ্রতার স্নিগ্ধতায় সিক্ত দীপ্তি। একে অপরের সম্পূর্ণ বিপরীত, তবুও যেন এক সুতোয় গাঁথা। ঝুঁকল রোজা অতর্কিতে। নববিবাহিত স্বামীকে সালাম করতে চাইল, কিন্তু আসমানের দুই বাহু তাকে থামিয়ে দিল মাঝপথে। উত্তোলন করে হাতজোড়া আপন মুঠোয় পড়ল, ঠেকালো পাথর কঠিন প্রশস্ত বুকে। স্ত্রীর স্থান স্বামীর পদক্ষেপে নয়, অন্তর জুড়ে। কণ্ঠটি শান্ত থাকতে দিল না। বজ্রঝড় তুলল হৃদয় অঙ্গনে। এগোলো রোজা, নিজেকে লুটিয়ে দিল অমানিসার আলিঙ্গনে। খামতি রাখল না আসমানও। জড়িয়ে নিল এক পশলা অনুভূতিকে শক্তভাবে। রোজার অশ্রুতার ষাট সিক্ত করল ক্রমশ, বাধা দিল না। শুধু চলির উপর আলতোভাবে হাত বুলিয়ে গেল। তার কোমরে জড়ালো বিবাহিতা স্ত্রীর বাহু। আঁকড়ে ধরল তাকে আঙুলের ভাঁজে ভাঁজে। বিড়বিড় করল, আমার চাঁদ, বলো জ্যোৎস্না। নমনীয় কণ্ঠস্বরটির জবাব ভেসে এলো তৎক্ষণাৎ। সামান্য কাঁপল রোজা অনুভূতির গাঢ়ত্বে। আবারও শুধালো, চাঁদ, জ্যোৎস্না, চাঁদ। আমার চাঁদ। বারবার চাঁদ বলে ডাকছো কেন? মুখ তুলল রোজা। উপরে তাকিয়ে অশ্রুসিক্ত হাসি মাখা অধরে জানালো, তুমি জ্যোৎস্না ডেকে উত্তর করছো, বারবার শুনতে ইচ্ছে করছে। তাকিয়ে থাকলো আসমান ওই তারকাখচিত নয়ন জুড়ে। অনুভব করল তার নয়ন জোড়াও ক্রমশ সিক্ত হয়ে উঠতে বাধ্য হচ্ছে। এই রমণীতার অটল হিমশীতল হিমালয়কে এক লহমায় গুড়িয়ে দিয়েছে, দূর করেছে সকল দ্বিধাদ্বন্দ্বকে।
অবশেষে সত্যের পবিত্র সম্পর্কে আবদ্ধ তারা। এই পথ চলা আজীবনের। আপন আপন প্রতিজ্ঞায় প্রত্যেকেই বলিয়ান। মোকাবেলা করবে কুভাগ্যের। একসঙ্গে হাতে হাত মিলিয়ে রক্ষা করবে একে অপরকে। আপন আলিঙ্গনের মাঝে দীপ্তিময় না হোক, অমানিসায় ছেয়ে যাক জীবন, তবুও একে অপরের শক্তি হয়ে কণ্টকাকীর্ণ পথ পাড়ি দিতেও যেন কোনো ভয় নেই। প্রতিশ্রুতি স্বরূপী যেন আসমানের ডান হাতের আঙুলের ফাঁকে একে একে আবদ্ধ হলো রোজার আঙুল সমূহ। কপালে ঠেকল কপাল, বুজে এলো নয়ন জোড়া। দরজার পিছন থেকে দৃশ্যটি লক্ষ্য করতে থাকা নিহাত চারুলতা এবং বিলাল হাসিমাখা ঠোঁটে নিঃশব্দে দরজা চাপিয়ে বিদায় নিল খুশি মনে। আজ অমানিসা সমর্পণ করেছে নিজেকে দীপ্তির দুয়ারে। কোন মহাকাব্যের সূচনা ঘটাবে এহেন আত্মসমর্পণ? পুনরায় বিচ্ছেদ, নাকি এক ভালোবাসাময় উপাখ্যান?